কিভাবে ব্যবহার করব এটা আমরা দেখব। আমরা একটু আবার ডিলিট করে নতুনভাবে নিয়ে আসি। ইনসার্ট টেবিল, এখান থেকে আমার যেটা দরকার সেভাবে করে টেবিলটা নিতে পারি। তা আমি টেবিলটা নিলাম। এই ডিজাইন, এখানে এই অ্যারো সাইনে ক্লিক করলে অনেক ডিজাইন দেখতে পাওয়া যায়। তো ডিফল্টভাবে যদি কোনো ডিজাইন পছন্দ না হয়, এই একটা ডিজাইন নিলাম, হয়তো আমার এই ডিজাইনটা পছন্দ হলো না, না হতে পারে, এটা স্বাভাবিক ব্যাপার। চাইলে আমরা এই ডিজাইন থেকে, শেডিং থেকে একদম টোটালি নো কালার করে দিতে পারি। এরপরে আমরা যদি মনে করি এটার কালার করব, এটা করব না, এর পরেরটার আবার কালার করব, তারপরেরটার করব না, এভাবে করতে পারবো। তো এই জন্য এই যেটা কালার করব সম্পূর্ণটা সিলেক্ট করে এই শেডিং অপশন থেকে যে কালার করব সেই কালার আমরা দিয়ে দিলাম। এখন আমাদের এটা ব্ল্যাক কালার ছিল, আমরা এটুকু শেডিংটা ব্ল্যাক কালার দিয়ে দিলাম। এবং নিচেরগুলোর যেটা ছিল, যে সেলগুলো কালো ছিল, বর্ডারগুলো কালো ছিল, আমি সম্পূর্ণটা সিলেক্ট করে বর্ডার কালারটা কালো করে দেব। এই যে বর্ডার স্টাইলের কালোটা সিলেক্ট করে দিলাম। এরপরে টেবিল ডিজাইনের আমরা এটার পাশাপাশি আমরা ইনসার্ট করতে পারি, আমরা ডিলিট করতে পারি। তো আমার এখানে কয়টা সেল প্রয়োজন? উপর থেকে হয়তো 4-5টা প্রয়োজন, তারপরে এদিকে ব্ল্যাঙ্ক, তাই না? এদিকে 2টা আছে। তো এই যেটুকু ব্ল্যাঙ্ক, এইটুকু আমি সিলেক্ট করে আমার বর্ডার থেকে যদি নো বর্ডার সিলেক্ট করে দেই, আর বাকিগুলো যদি আমি বর্ডার ক্লিক করে দেই, তাহলেও আমার হয়ে যায়। এখন এইটা যদি আমি প্রিন্ট করতে যাই, দেখেন প্রিন্ট প্রিভিউটা এমন হয়। তা আমাদের তো এমনই দরকার ছিল নাকি? আমাদের এই যে পাশে দেখা যাচ্ছে যে দাগগুলো, এটা কিন্তু মূলত আউটলাইন, এটা কিন্তু প্রিন্ট হবে না। এই আউটলাইনগুলো প্রিন্ট হবে না, আমরা এই আউটলাইনটাকে দেখা যাবে না, এটাও চাইলে করতে পারি। এটা করার জন্য ভিউ মেনু থেকে গ্রিড লাইন, রুলার, এখানে আউটলাইনের অপশনটা নেই, থাকলে বোঝা যেত। যাই হোক, তো আমরা এটা দেখলাম শুধুমাত্র টেবিলের ক্ষেত্রে, কিন্তু আমাদের টেবিলের পাশাপাশি উপরে আরও অনেক কিছু ছিল, যে লেখাগুলো আমরা চাইলে টেক্সট বক্স দিয়ে লিখতে পারি। আমরা যে কোনো জায়গায় যে কোনো টেক্সট বক্স অ্যাড করতে পারি। তো আমরা ওই ডিজাইনটা করার জন্য ইনসার্ট শেপ থেকে আমরা এখানে একটা ব্ল্যাক শেপ নিয়ে নিলাম, শেপ আউটলাইনটাকে রিমুভ করে নিলাম, কালারটাকে কালো করে নিলাম, এটাই ডুপ্লিকেট করলাম, এটা এই পাশে নিয়ে আসলাম। আর একটা টেক্সট বক্স নিলাম, যে টেক্সট বক্সে এইখানে লিখলাম ইনভয়েসটার সাইজটা হোমে গিয়ে ফন্ট সাইজ থেকে বড় করে নিলাম যতটুকু লাগে আমার। এরপরে ইনভয়েসের এই শেপটার আউটলাইনটাকে বাদ দিতে হবে, ফিলটাকেও বাদ দিতে হবে। এরপরে এখানে যে লেখাটা, এটাও আর একটা টেক্সট বক্স নিয়ে লিখতে পারি, রিয়েলি গ্রেট কোম্পানি ইউর বিজনেস পার্টনার। আমরা এটা যেহেতু আর একটা টেক্সট বক্স নিব, এই টেক্সট বক্সটাকে এখানে এনে ফন্ট সাইজটা ছোট করে নিলাম, রিয়েলি গ্রেট কোম্পানি। রিয়েলি গ্রেট কোম্পানি, এটা বোল্ড করা ছিল, বোল্ড করে দিলাম।
প্রয়োজনে ফন্ট সাইজটা আরেকটু বাড়িয়ে নিলাম। এরপরে কি একটা লাইন শেপ, তাই না? লাইন শেপ, ইনসার্ট শেপ থেকে একটা লাইন ক্লিক করে এখানে একটা লাইন শেপ দিয়ে দিলাম। লাইন শেপের কালারটা একটু অ্যাশ কালার টাইপের, আমরা অ্যাশ কালারটা দিয়ে দিতে পারি, মোটা করে দিতে পারি এবং কালারটা একটু অ্যাশ কালার টাইপ করে দিতে পারি। আমার হয়ে গেছে অ্যাশ কালার টাইপ। এরপরে ইনভয়েস টু, এইখানে যে অ্যাড্রেস, এইটা লেখার জন্য একটা শেপ বক্স নিতে পারি, আর একটা টেক্সট বক্স নিব এখানে। এই টেক্সট বক্সের মধ্যে এটা লিখব, যা লেখা আছে সব এখানে লিখতে পারি। ইনভয়েস টু, এরপরে কি ফোন, ইমেল অ্যাড্রেস। এখানে ফোন, ইমেল অ্যাড্রেস এটা লেখার অপশন আছে, আমরা চাইলে লিখতেও পারি, নাও লিখতে পারি। হ্যাঁ, মানে প্রত্যেকটা জায়গায় টেক্সট বক্স নিতে পারি। মূলত আপনারা আটকে গেছেন এই জায়গাটা এসে, নাকি এইখানে? তো বাকি সব এরকমই হবে বা এইরকমই করলেই হয়ে যাবে। এখানে বাকি সব টেক্সট বক্স নিয়ে লিখলে হয়ে যায়। এখন আমরা সব ডিলিট করলাম, আমরা একটু নতুন কিছু দেখি তাহলে। ইনসার্ট টেবিল, আমরা এখানে কি টেবিলগুলো 10/8 এই টেবিলটা আমরা ডিফল্টভাবে এখানে নিয়ে নিতে পারতেছি। আমরা যদি এর মধ্যে না চাই, আমরা ইনসার্ট টেবিল ক্লিক করে যে কয়টা কলাম চাই, যে কয়টা রো চাই, রো 5টা চাই, কলাম 4টা চাই, ওকে ক্লিক করে দিলাম, 5টা এবং 4টা রো হয়ে গেল। এই টেবিলটা, এই টেবিলের মধ্যে আমরা এখন যদি কিছু লিখি, টেবিলটা অনেক বড় হয়ে গেছে, আমরা এখানে নাম লিখলাম, এনআইডি লিখলাম, অ্যাড্রেস লিখলাম, সিগনেচার লিখলাম। আচ্ছা, এই লেখাগুলো দেখেন সবার কর্নারে এখানে হয়ে গেছে, এটা তো মাঝখানে না। টেবিলটা এর যে জায়গাটা, লেখাটা অনেক কর্নারে, আমি তো চাচ্ছি একদম মাঝখানে লিখতে, যে লেখাটা আমার থাকবে এই বরাবর এখানে।
কিন্তু এখানে আছে। তো আমরা এটা কিভাবে করব, আমরা একটু এগুলো দেখি। এই টেবিল অ্যাড করলাম, এই টেবিলের কর্নারে ক্লিক করলে প্লাস সাইনে আমার সম্পূর্ণ টেবিলটা সিলেক্ট হয়। এই টেবিল ডিজাইন থেকে আমরা এই ডিজাইনগুলো করতে পারি। এর পাশাপাশি ডিজাইনের পাশাপাশি শেডিং আছে, শেডিং করতে পারি। বর্ডার স্টাইল আমরা চেঞ্জ করতে পারি, আমরা বর্ডারটা এখান থেকে দিতে পারি। এবং এখানে বর্ডার স্টাইল, বর্ডার যে সাইজ এটা আছে, এই যে 1 এরপর হচ্ছে হাফ মানে 1.5 পিটি, এটা হচ্ছে প্রত্যেকটা সাইজ। এটা হচ্ছে 0.25, এটা হচ্ছে 0.50, এটা হচ্ছে 0.75, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 1.5, এটা হচ্ছে 2.5, এটা 3, এটা 4.5। আমরা যে সাইজ রাখতে চাই, বর্ডারের যতটুকু মোটা রাখতে চাই এটা সেটা করতে পারবো। আমি 3 পিটি দিলাম। এরপরে বর্ডারটা যদি করি, দেখেন আমার বর্ডারগুলো মোটা হয়ে গেছে। আমি যদি এটা 1 পিটি দেই এবং বর্ডারগুলো 1 পিটি করি, তাহলে 1 পিটির পরিমাণ বর্ডারটা হয়ে গেছে। তো এটা তো গেল। এরপরে বর্ডার পেইন্টার, এটার মাধ্যমে আমরা এই যে কালার দেব সেই অনুযায়ী বর্ডারটা পেইন্ট করতে পারবো। যেমন এখানে আমি এই মুহূর্তে 6 পিটি দিলাম, আমি বর্ডার পেইন্টার সিলেক্ট করে যেটার কাছে যাব সেটা 6 পিটি হয়ে যাবে। এটা গেল বর্ডারের ক্ষেত্রে। এরপরে আমরা বর্ডার প্রিন্টারটা অফ করে দেই। এটা টেবিল ডিজাইনের মধ্যে এই মেনুগুলো আমরা পাই। এখানে হেডার রো এবং ফার্স্ট কলাম একটা রো আছে, এবং ব্যান্ডেড রো একটা অপশন আছে, ব্যান্ডেড কলামটাও আছে। তো ব্যান্ডেড রো, ব্যান্ডেড কলাম এটা আমরা কখন বুঝতে পারবো? আমরা সম্পূর্ণ টেবিলটা সিলেক্ট করে এই টেবিল স্টাইলের যে কোনো একটা স্টাইল দিয়ে থাকি, এই স্টাইলটা দিলাম। এবার ব্যান্ডেড রোটা উঠিয়ে দিলে দেখেন আমার কোনো প্রথমটা যেমন আছে তেমন পরেরগুলো সব সমান, কোনো ব্যান্ডেড রো নেই। ব্যান্ডেড রো বলতে একটা রো কালার হবে, পরেরটা আবার নর্মাল, তারপরেরটা আবার কালার। এইটা হচ্ছে ব্যান্ডেড রো। যদি আমরা ব্যান্ডেড রো না চাই, আমরা ব্যান্ডেড কলাম চাই, আমরা ব্যান্ডেড কলাম করে দিতে পারবো। এই ব্যান্ডেড রো, ব্যান্ডেড কলাম আমরা বুঝতে পারছি। এবার টোটাল রো, টোটাল রো যদি থাকে, টোটাল রো এর একটা অপশন থাকবে। ফার্স্ট কলাম, হেডার রো, হেডার রোয়ে যদি কোনো কালার না চাই, টিক দিলে কালারটা থাকবে না, টিক দিলে কালারটা থাকবে, টিক উঠাই দিলে কালারটা থাকবে না। তো আমরা এটা পাইলাম টেবিল ডিজাইনের মধ্যে। কিন্তু তার পাশে আরেকটা মেনু আছে, দেখতে পাচ্ছি, টেবিল লেআউট। আমরা টেবিল লেআউটের মধ্যে ড্র টেবিল পাই, ইরেজার টেবিল পাই, ডিলেট পাই, তারপরে ইনসার্ট অ্যাবভ বিলো, ইনসার্ট লেফট রাইট, এগুলো পেয়ে থাকি। স্প্লিট সেল, স্প্লিট টেবিল এটাও পাই। অটোফিট পেয়ে থাকি এখানে। এই অটোফিটটা কাজ করবে কিসের জন্য আমরা একটু দেখি। এই নামের জন্য এতটুকু জায়গা লেগেছে, কিন্তু এই যে বাকি জায়গাটা ফাঁকা জায়গা, এই নামের জন্য এইটুকু জায়গা নিয়েছে। এই টেবিলটা এত দূরে না হয়ে যদি এখান থেকে হতো তাও হতো, কিন্তু এই জায়গাটা নিছে কারণ আমরা মনে করছি কারো নাম এত দূর চলে আসবে, এজন্য আমরা এতখানি জায়গা নিয়েছি নাকি। তো এই অটোফিট কন্টেন্টটা ওই ক্ষেত্রে কাজ করবে। অটোফিট কন্টেন্ট একটা আছে, অটোফিট উইন্ডো আছে, এবং ফিক্সড কলাম উইথ আছে। ফিক্সড যেটা, এটা ফিক্সড থাকবে, কখনো এটা কমবে বাড়বে না। অটোফিট কন্টেন্ট, এখানে কন্টেন্ট বলতে এখানে যা লিখবো তার সাথে ফিট হয়ে যাবে। এবং অটোফিট উইন্ডো বলতে নিচের দিকে আমরা যদি এন্টার দিয়ে লিখি সেটাও আমার টেবিলের মধ্যে লেখা হবে, সেটা হচ্ছে অটোফিট উইন্ডোর মাধ্যমে। এবং আমরা যদি এক্স্যাক্টলি কোনো সাইজ চেয়ে থাকি সেক্ষেত্রে এই সাইজটা এখান থেকে দিতে পারবো। আমরা যতটুকু সাইজ দরকার আমরা এখানে দিতে পারি, আমাদের কলাম সাইজ যতটুকু দরকার এখান থেকে দিতে পারি। এটা হচ্ছে অটোফিট উইন্ডো এবং এই সেল সাইজের এই পার্টে। ডিস্ট্রিবিউট রো এবং ডিস্ট্রিবিউট কলাম এই দুইটা কাজ করবে আমার সম্পূর্ণ লেখাকে। এই মনে করুন কোনো একটা সেল বড় হলো, কোনো একটা সেল ছোট হলো, আবার এটা এরকম থাকলো, এটা আবার অনেক বড় হয়ে গেল। তো এখন এখানে কি দেখতে অগোছালো লাগতেছে না? আমরা সম্পূর্ণ টেবিলটাকে সিলেক্ট করে ডিস্ট্রিবিউট কলাম ক্লিক করলে, ডিস্ট্রিবিউট রো ক্লিক করলে আমরা রোগুলো সমানভাবে প্রত্যেকটা সমান হয়ে গেল, ডিস্ট্রিবিউট হয়ে গেল। তো ডিস্ট্রিবিউট রো, ডিস্ট্রিবিউট কলাম দেখলাম, অটোফিটটাও দেখলাম। সাইজটা আমরা আমাদের মতো করে দিতে পারবো। এর পাশাপাশি এখানে কয়েকটা চিহ্ন দেখা যাচ্ছে অ্যালাইনমেন্টের। অ্যালাইনমেন্ট বলতে আমরা কি বুঝি মনে আছে?
আমার টেক্সটটা কোথায় রাখতে চাই সেটার পজিশন, এটাই হচ্ছে অ্যালাইনমেন্ট। আমরা হোম মেনুতে যে অ্যালাইনমেন্ট পেয়ে থাকি, একটা লেফট, একটা রাইট, একটা সেন্টার, এটা কি আমাদের টেক্সটকে পজিশন করে না? আমরা কোন পজিশনে রাখতে চাই। তো টেবিলের অ্যালাইনমেন্টটা এর জন্য এই টেবিল লেআউটের মধ্যে এটা হচ্ছে অ্যালাইনমেন্ট। এখানে একটা হচ্ছে টপ লেফট, একটা হচ্ছে টপ রাইট, একটা হচ্ছে টপ সেন্টার, এবং তেমনি করে একটা হচ্ছে লেফট বটম রাইট, বটম সেন্টার, বটম লেফট এবং মিডল রাইট, মিডল। এখানে টোটাল 9টা পার্ট। 9টা বলতে আমরা বোঝাই একটা টেবিলের 9টা অংশ। 9টা অংশ এমন হতে পারে, মনে করি টেবিলটা এই আমার টেবিল, এই একটা অংশ, এইখানে ওটা থাকতে পারতো, অথবা এখানেও থাকতে পারে, এখানেও থাকতে পারে, এখানেও থাকতে পারে, অথবা এখানে। আর একটা হচ্ছে মিডলে, এখানে, এখানে, এখানে। তো এই যে 9টা অংশ আমরা চাচ্ছি কি সবসময়ের জন্য একেবারে মিডল এবং সেন্টার, এটা নাকি? মিডল এবং সেন্টার কোনটা বলতে পারবেন? এইটা মিডল এবং সেন্টার না কি? কোনো ডাউট আছে নাকি? এইটা হচ্ছে মিডল এবং সেন্টার। তো মিডল এবং সেন্টার যেটা, এখানেও মিডল এন্ড সেন্টার এইটা। তারপরে এটা যদি ইউজ করে দেই তাহলেই তো আমার মিডল অ্যান্ড সেন্টার হয়ে যায়। তো আমার সম্পূর্ণ টেবিলটাকে সিলেক্ট করে যখন এইটা ক্লিক করে দিব, আমার প্রত্যেকটা লেখা মিডল অ্যান্ড সেন্টার হয়ে যাবে। এরপরে সেল মার্জিন আছে। সেল মার্জিন বলতে একটা জিনিস আমরা একটু লক্ষ্য করি, আমরা যেমন একটা লেখা শুরু করি, লেখাটা শুরু হওয়ার পূর্বে একটা মার্জিন থাকে না? যেমন আমরা একটা নতুন ফাইল নেই, এখানে কিছু একটা লেখি, এই লেখাটার এই বাকি অংশ, এইটাই তো মার্জিন, এই ফাঁকা অংশ। তো সেলেরও একটা মার্জিন আছে। তো সেলের যে মার্জিনটা সেটা আমরা কখন বুঝবো? আমরা একটু এইটার ক্ষেত্রেই দেখি। আমরা এই শুরুতে চলে যাই, শুরুটাই চলে গেলাম। আমরা এখানে আপনাদের কয়েকজনের একটু নাম লিখি। উজ্জ্বল কি? বড়াল বিশ্বাস। আমরা এইখানে দেখেন এই উজ্জ্বল লেখাটা লিখলাম, আমার সেল যেখানে ছিল আমার লেখাটা কি সেখান থেকে হয়েছে? এই যে একটু গ্যাপ আছে, এই গ্যাপটাই হচ্ছে আমার সেল মার্জিন, এই গ্যাপটাই হচ্ছে সেল মার্জিন। তো আমরা এই সেল মার্জিনটাকেও চাইলে কমাতে বাড়াতে পারি। তো এই সেল মার্জিনটা কমানো বাড়ানোর জন্য এই সেল মার্জিন ব্যবহার করে আমার কতটুকু রাখতে চাচ্ছে লেফট, রাইট, বটম এবং টপে, এটা এখানে দিয়ে দিতে পারবো। এখানে যদি এটা শূন্য করে দেই, লেফট সাইড এটাও শূন্য করে দিলাম, এরপর ওকে দিলাম, আমার লেখাটা কিন্তু শুরু থেকে শুরু হয়ে গেল। তো এটা হচ্ছে সেল মার্জিন। তো আমরা সেল মার্জিন দেখলাম। এরপরে একটা জিনিস একটু দেখি, আপনাদের ফাইল, কিছু ফাইল ওপেন করি। ব্রেক লাগবে? আচ্ছা আচ্ছা, এই একটা জিনিস দেখাই তারপর ব্রেক দিচ্ছি। আচ্ছা, এইখানে এইখানে একটা টেবিল আছে, এইখানে একটা টেবিল আছে, টেবিলে কিছু লেখা আছে। আমরা এই টেবিলের লেখাটা যদি টেবিলে না থাকতো, যদি একটু অন্যভাবে থাকতো, আমরা একটু দেখি কেমন থাকতে পারতো।
এই আমার একটা তথ্য আছে এখানে এইভাবে, কিন্তু এই তথ্যগুলো দিয়ে আমরা হয়তো বুঝতে পারতেছি না যে তথ্যগুলো এমন অগোছালো কেন বা কিছু একটা। এমন যদি তথ্য থাকে কখনো, আমরা এটাকে টেবিলে কনভার্ট করতে পারবো অথবা টেবিল থেকে টেক্সে কনভার্ট করতে পারবো। আমার বর্তমানে এটা টেবিল ছিল, টেবিল থেকে আমরা টেক্সে কনভার্ট করেছি বিধায় এরকম হয়েছে। আমাদের কাছে এরকম একটা ফাইল আছে, শুরুতেই মনে করি এরকম ফাইল আছে, এবং দেখি সিরিয়ালের পরে একটা কমা আছে, নেইমের পরে কমা, প্রত্যেকটার পরে একটা কমা চিহ্ন আছে। তো প্রত্যেকটা বিষয়ের পরে একটা কমা চিহ্ন আছে। আমরা এই লেখাগুলোকে একটা টেবিলে কনভার্ট করতে পারবো। সম্পূর্ণটা সিলেক্ট করে আমরা এই ইনসার্ট টেবিল ক্লিক না করে আমরা কনভার্ট টেবিল টু টেক্সট, টেক্সট টু টেবিল এইটাই ক্লিক করলে, এবং এখানে কিভাবে আমরা এটা করতে চাই অটোমেটিক তারা শো করছে। অটোমেটিক যেহেতু যেটা শো করছে আমি এটাই ওকে ক্লিক করলাম, আমার এটা টেবিলে রূপান্তর হয়ে গেল। এবং এখানে সাইজ বাড়াতে কমাতে পারি, সাইজ বাড়ালে কমালে আমার সে আগের মতো করে একটা টেবিল হয়ে গেল। তো এই টেবিল কনভার্ট টু টেক্সট, টেক্সট টু টেবিল, এটা টেবিল লেআউটের মধ্যে কনভার্ট টু টেক্সট এখানে পাবো। এবং এখানে কিছু ফর্মুলা ইউজ করা যায়, যে ফর্মুলা আমরা চাইলে ইউজ করতে পারবো। তো আমরা এই ফর্মুলা এবং কনভার্ট টু টেক্সট এটা প্রয়োজন তেমন একটা এখানে নেই। তা আমরা টেবিলের কিছু একটা কাজ দেখলাম নাকি, টেবিলের ডিস্ট্রিবিউট রো, ডিস্ট্রিবিউট কলাম, এবং টেবিলের লেআউট, অ্যালাইনমেন্ট, গ্রিড লাইন। এই যে গ্রিড লাইন হচ্ছে এটা অফ করে দিলে গ্রিড লাইনটা দেখাবে না। আচ্ছা ঠিক আছে, আপনারা এখন ব্রেক নেন, তাহলে ব্রেকের পরে বাকিটা দেখাবো। আমরা এখন যেভাবে আছি, এই ঢাকার মধ্যে যদি আমি কোনো একটা ঠিকানাকে লিখতে চাই, মানে ঢাকার বিভাগের মধ্যে কোনো একটা জেলাকে, আমরা ঢাকার শেষে এসে একটা এন্টার ক্লিক করলে আমার মাঝখানে 2 চলে আসছে। আমি যদি একটা ট্যাব ক্লিক করি তখন 1.1 চলে আসছে। ঢাকার মধ্যে হতে পারে সাভার, এন্টার দিলাম, হতে পারে মানিকগঞ্জ, হতে পারে মিরপুর। তো এরপরে যদি রাজশাহীর মধ্যে আমি কয়েকটা জেলার নাম লিখতে চাই, রাজশাহীর নিচে এসে শেষে এসে একটা এন্টার ক্লিক করলে মাঝখানে একটা নাম্বার চলে আসে, কিন্তু আমরা যখন ট্যাব দিব তখন রাজশাহীর অধীনে চলে আসবে এভাবে। রাজশাহী সদর, এটা কোনটা দিয়ে করছেন সবাই? বাংলা, বাংলা লিখতে গেলেই হয়ে যাবে। হ্যাঁ, ওটা এত তাড়াতাড়ি ফাস্ট হবে না, একটু অপেক্ষা করতে হবে ওটার জন্য। আমি বলছিলাম যে ওটা চেঞ্জ করে আরেকটা দেয়া যায় কিনা।
তো মাল্টি লেভেল লিস্টের এখানে যে স্যাম্পলগুলো আছে আমরা এখান থেকে যে কোনো একটা স্যাম্পল সিলেক্ট করে নিতে পারি। যদি এই স্যাম্পলটা সিলেক্ট করি তাহলে 1 আসছে, আমাদের ঢাকা লিখলাম, এরপরে রাজশাহী লিখলাম, এরপরে 3 নাম্বার খুলনা লিখলাম। আমরা 3-এর পরে 3.1 লিখব, তাই না? জাস্ট এন্টার ক্লিক করলে 4 হয়ে যাচ্ছে, কিন্তু এই মুহূর্তে যদি আমি একটা ট্যাব ক্লিক করি তাহলে কিন্তু আমার পরের ট্যাবে চলে যাচ্ছে 3.1-এ। আমরা একটু আবার দেখি, এই খুলনায় আছি, খুলনার লাস্ট অপশন, এখানে এন্টার ক্লিক করলাম, একটা ট্যাব ক্লিক করলাম, এন্টার এবং ট্যাব ক্লিক করার পরে খুলনার অধীনে কুষ্টিয়া চুয়াডাঙ্গা লিখতে পারলাম। তো কুষ্টিয়া লিখলাম, আর একটা এন্টার দিলাম, 3.2 হবে, চুয়াডাঙ্গা। এরপরে যদি কুষ্টিয়া চুয়াডাঙ্গা দেখলাম, চুয়াডাঙ্গার অধীনে লিখবো আলমডাঙ্গা। এবার কি করব বলেন তো? এন্টার, একটা ট্যাব, আলমডাঙ্গা, এরপরে কি চুয়াডাঙ্গা সদর এবং দামুড়হুদা। এবার আমরা লিখতে চাচ্ছি 3.3 এই চুয়াডাঙ্গা একটা জেলা, এর নিচে আর একটা যশোর জেলাকে লিখতে চাচ্ছি, বা ঝিনাইদহ জেলাকে লিখতে চাচ্ছি। এই চুয়াডাঙ্গার শেষে একটা এন্টার ক্লিক করলে আমার এটা আসে, একটা ট্যাব ক্লিক করলে সামনে চলে যায়। কিন্তু আমরা তো সামনে যাব না, আমরা আর একটু এক ঘর পিছিয়ে যেতে চাই নাকি? পিছিয়ে যাওয়ার জন্য জাস্ট একটা ব্যাক স্পেস ক্লিক করলাম, আমার এইটার সমানে চলে আসলো। কোনটার সমানে? এইটার সমানে। এই যে 3.1 3.2, এখানে 3.3, এটার সমানে চলে আসলো। আমার কিন্তু একটু আগে ছিল এইখানে, এই বরাবর ছিল, এখান থেকে লেখা হতো, কিন্তু আমি ব্যাক স্পেস ক্লিক করার ফলে আমার পিছনে চলে আসলো। আমি যদি আর একটা ব্যাক স্পেস ক্লিক করি কই যাবে? তখন এখান থেকে 4 হয়ে যাবে, এই তালিকায় চলে আসবে। তো আমরা এখানে এখন লিখব কি? ঝিনাইদহ, এরপরে যশোর, এরপরে আমরা এখানে লিখতে যাচ্ছি বরিশাল। তো এন্টার ক্লিক করলে এভাবে আসে, ট্যাব ক্লিক করলে সামনে যায়, আর একটা ট্যাব ক্লিক করলে আর একটা সামনে যায়। তো আমরা ট্যাব ক্লিক করব না, আমরা করব ব্যাক স্পেস ক্লিক, 4-এ বরিশাল। বরিশালের বিভাগের মধ্যে কয়েকটা জেলা লিখব, তার মধ্যে একটা এন্টার দিয়ে ট্যাব ক্লিক করলাম, ঝালকাঠি, বরিশাল সদর। বরিশালের মধ্যে আমি কয়েকটা থানার নাম লিখব, এন্টার দিয়ে লিখলাম উজিরপুর, কি আমরা পারবো সবাই লিখতে? এই যে নাম্বারগুলো আমাদের কি অটোমেটিক দেয়া লাগছে? আমরা যদি এটা ম্যানুয়ালি করতে যেতাম তাহলে কিভাবে করতে হতো আমরা একটু দেখি। ম্যানুয়ালি যদি করতে যেতাম 1 লিখতাম, এরকম লিখতাম, তারপরে 1 লিখে আমার এখানে ডিফল্ট ভাবে হয়ে যাচ্ছে। দুই লিখতাম, রাজশাহী লিখতাম, রাজশাহীর অধীনে কিছু লিখতে চাইলে 2 লিখে আবার এন্টার দিয়ে দিয়ে এখানে এসে 2.1 লিখে এখানে এভাবে লিখতাম নাকি, আবার এন্টার দিয়ে দিয়ে আসতাম। তো আমাদের এই এন্টার দিয়ে দিয়ে আসা এটা আর লাগলো না এই নাম্বারিং ব্যবহার করার কারণে।
শেপ নিয়ে আমরা একটা শেপ নিয়ে নিলাম, সেটা যেমন খুশি হোক আমরা একটা শেপ নিয়ে নিলাম। শেপের কালারটাও ওই কালারের কাছাকাছি কোনো কালার দিয়ে দিব। আমরা একটা শেপ নিলাম, শেপের কালারটা ওইটার মতো করে একটা কালার দিলাম, আউটলাইনটাকে বাদ দিলাম। এই যে শেপটা আমি বাঁকা করলাম, আমার মূলত শেপটা কিন্তু বড় শেপ। এই কর্নারে এটা বলা যায় এই শেপের কান ধরে আমি যেদিক খুশি সেদিক নাড়াতে পারি। ঠিক আছে, আমরা এই শেপটাকে এখানে দিলাম। এরপরে আরও একটা শেপ নিলাম, যে শেপটা এর নিচে দিব। এই শেপটাই আমি কপি করে নিলাম। কন্ট্রোল ডি ক্লিক করলে ডুপ্লিকেট হয়। আমরা যে কোনো একটা শেপ, এই শেপটা একটু ছোট করে দেখাই অথবা অন্য একটা শেপ নিয়ে দেখাই। ইনসার্ট শেপ, এই একটা শেপ নিলাম। এই শেপটাকে শেপটা সিলেক্ট থাকা অবস্থায় কন্ট্রোল ডি ক্লিক করলে এটা আরেকটা হয়ে যায়, আবার কন্ট্রোল ডি ক্লিক করলে আরেকটা হয়ে যায়, আবার ডি ক্লিক করলে আরেকটা হয়ে যায়। এটা কি? এটা হচ্ছে ডুপ্লিকেট। তো আমরা এই শেপটা নিলাম, এই শেপটাকে আবার ডুপ্লিকেট করলাম, ডুপ্লিকেট করে এই শেপটাকে আমি এই শেপটার মতো করে সমানভাবে রাখলাম। সমানভাবে বলতে আমি এখানেই রাখতে পারি। তো আমি শেপ রাখলাম, শেপ হয়ে গেল এরকমের, কিন্তু আমার এরকম তো ডিজাইন হচ্ছে না, আমি ওরকমই করব। আমি এই শেপটা যদি বড় শেপ নিতাম তাতেও হতো, আমি ছোট শেপ নিচ্ছি তাতেও হবে। আমি যদি সম্পূর্ণ জুড়ে একটা শেপ নিতাম তাতেও আমি করতে পারতাম। তো আমি সম্পূর্ণ জুড়ে একটা শেপ নিয়ে করে দেখি। এই আমার শেপ। এবার আর একটা শেপ একটু নেই, ইনসার্ট শেপ। এই শেপটা আমরা নেব একটু রাউন্ড রেক্টেঙ্গেল শেপ, মানে রাউন্ডেড কর্নার। এই শেপটা নিয়ে একটু রাউন্ড করে নিলাম এবং এটাকে একটু বাঁকা করে নিলাম। বাঁকা করে আমরা এখানে বসিয়ে দিলাম। এই যে শেপটা, এটা যদি আমি সাদা কালার নেই তাহলে কি ওইটার পাশে সাদা হয়ে যায় না? এই শেপের কালারটা আমরা যদি সাদা করে দেই, আউটলাইনটাকে বাদ দিয়ে দেই, প্রয়োজনে একটু বেশি রাউন্ড করলাম, আমার রাউন্ড শেপ হয়ে গেল।
আচ্ছা, এবার আমি একটা শেপ নিলাম। এখানে যে শেপগুলো আছে এই শেপগুলোর মধ্যে দেখেন এই যে 1 2 3 4 5 6 নাম্বার শেপ যেটা বা 7 নাম্বার শেপ, এখানে বলা আছে কি সিঙ্গেল কর্নার রাউন্ডেড রেক্টেঙ্গেল। আমি এটাকে যদি নেই এবং এটাকে যদি ঘুরিয়ে দেই এরকম করে এবং এখানে যদি মিলিয়ে দেই, আমার কি ওটার মতো করে হলো? এই ডিজাইনটার মতো করে? এটাই আবার ডুপ্লিকেট করলাম, এটাকে আবার ঘুরিয়ে দিলাম, এইখানে দিয়ে দিলাম, ছোট করে দিলাম। এটাকে সাদা করে নিলাম।
আচ্ছা, এই শেপগুলো আমার যেভাবে আছে, আমার এই শেপগুলো কি ওইরকম হয়েছে? এগুলো যেভাবে আছে আমার এই শেপগুলো প্রায় ওরকম হয়েছে। এখন এই শেপের মধ্যে আমরা সবই অ্যাড করব। তো সবই অ্যাড করলেই আমার এটার মতো করে দেখাবে। এবং এই যে লেখাগুলো নেয়া, এটা একটা টেক্সট বক্স নেয়া, টেক্সট বক্স নিয়ে এটা লেখা। তো ডিসেম্বর 2024 এটা সম্পূর্ণ একটা টেক্সট বক্স নিয়ে লেখা। তো আমরা একটা টেক্সট বক্স নেই, টেক্সট বক্স নিয়ে ডিসেম্বর লেখাটাকে লিখে দেই। তো ইনসার্ট শেপ টেক্সট বক্স, এখানে টেক্সট বক্সের মধ্যে ডিসেম্বর কথাটা লিখে দিব এবং এই টেক্সটটার ফিলটাকে নান করে দিব, আউটলাইনটাকে নান করে দিব। আমার ডিসেম্বর কথাটা এখানে চলে আসলো 2024 এবার। এখানে আবার সেম একটা টেক্সট বক্স, এটাকে ডুপ্লিকেট করে নিলাম, এই টেক্সট বক্সটাকে এখানে দিয়ে 2024 লিখে দিলাম। 2024 লিখলে আর এই 2024 এভাবে দেখাবে। এরপরে আর একটা টেক্সট বক্স নিব অ্যাড করে, যেখানে লিখব বিজনেস প্রপোজাল। এই টেক্সট বক্সটাকেই কপি করলাম, এখানে নিয়ে আসলাম, এখানে লিখলাম বিজনেস প্রপোজাল। ফন্ট সাইজটাকে ছোট করে নিলাম। তো এখন একটা জিনিস দেখেন, আমার এই ডিজাইনের মতো করে এই ডিজাইনটা রেডি হয়ে গেল। তো এর পাশাপাশি এখানে ছবি অ্যাড করব। আমরা এই যে শেপ ফরম্যাটে গিয়ে শেপ ফিল আমরা পিকচার কালার চেঞ্জ করতে পারি। কালার চেঞ্জের পাশাপাশি নো ফিল দিতে পারি, মোর ফিল কালার দিতে পারি। এর পাশেই দেখতে পাচ্ছি আমরা পিকচার অপশন, আমরা পিকচার দিতে পারবো। পিকচার ক্লিক করে আমার গ্যালারিতে থাকা যদি কোনো পিকচার থাকে, ডাউনলোডেড পিকচার, আমরা সেটা এখান থেকে দিয়ে দিতে পারবো। তো মনে করি আমাদের ওই পিকচারটা এখানে যদি থাকে, আমি একটু খুঁজে নিচ্ছি। হ্যাঁ, এই পিকচারটা আছে, আমি জাস্ট ইনসার্ট ক্লিক করে দিলাম আর ওই পিকচারটা এখানে চলে আসলো। এরপরে পৃথিবীর হাতের মুঠো এরকম একটা পিকচার আছে আমাদের এই টেক্সটে, এটাকেও শেপ ফিল থেকে পিকচার দিয়ে আমরা আমাদের ডাউনলোড পিকচার যদি থাকে, আমরা সেখান থেকে এই পিকচারটা দিয়ে দিব। প্রত্যেকটা জায়গায় একই রকম ভাবে পিকচারগুলো শুধু দিয়ে দিলাম।
বাকি লেখাগুলো এখানে ওইভাবে নিয়ে আসলাম, কপি করে নিয়ে আসছি লেখাগুলো। এবং একটা শেপ এখানে দিয়ে দিব ওইটার মতো করে। শেপটার কালারটা, এই কালারটা ফরম্যাট প্রিন্টার থেকে দিয়ে দিলাম। আমার এই ডিজাইনটার মতো কি ওটা হয়ে গেল না? আমাদের বেশি সময় কি লাগলো? এটা শিখতে হবে, এটা দ্রুত করতে হবে। তা আমরা শেপের বিষয়, যে খুঁটিনাটি বিষয়গুলো যেটা দেখার সেটা একটু দেখব, তাহলেই হবে। আমরা যে কোনো একটা শেপ যদি অ্যাড করি, ইনসার্ট শেপ, এই শেপ ফিলটাকে, এই শেপটাকে শেপ ফিল থেকে আমরা পিকচার দিতে পারি, গ্রেডিয়েন্ট করতে পারি, টেক্সচার করতে পারি। ফাইল নিলাম আমি, গ্রুপ করার জন্য একটা শেপ নিলাম, এই একটা শেপ নিলাম আমি, আর একটা শেপ এইটাকে কপি করে আর একটা শেপ বানালাম, এই পাশে নিলাম, একটু ফাঁকা রেখেই নিলাম, এবং আরেকটা বানালাম। এই এখানে তিনটা শেপ আছে, আমি যে কোনো একটা শেপকে যদি সরিয়ে ফেলি আমার শেপটা সরে যাচ্ছে, কিন্তু এই তিনটা শেপ মোটামুটি একই রকমভাবে আছে, গ্যাপ একই রকমভাবে আছে। আমি যাচ্ছি এইটা যেন না নড়ে একটা থেকে আরেকটা। হয়তো কাজ করতে গেলে আমার এটা এভাবে নড়ে যেতে পারে, অথবা এটা এরকম হয়ে যেতে পারে, তো দেখতে কেমন দেখায়, এখানে গ্যাপটা বেশি এখানে গ্যাপটা কম, কিন্তু আমি চাচ্ছি এই গ্যাপটা যেন সবসময় এভাবেই থাকে, একটাও যেন একটা নড়তে নাড়ালে যেন তিনটা সহ একসাথে যায়। তো এক্ষেত্রে আমরা গ্রুপ করব, এটাকে সিলেক্ট করলাম কন্ট্রোল চেপে ধরে, এটাকে সিলেক্ট করলাম কন্ট্রোল চেপে ধরে, এটাকেও সিলেক্ট করলাম, আমার তিনটা সিলেক্ট হলো। এই অবস্থায় রাইট ক্লিক করে গ্রুপে গিয়ে গ্রুপ করে নিলাম। এবার আমি এই একটা ধরলাম, একটা ধরলাম, আমার সম্পূর্ণটা চলে আসছে, মানে একটা একটা গ্রুপের অধীনে চলে আসছে। তো এটা পারবেন সবাই।